বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার জাতিসংঘের ৮০তম অধিবেশনে বাংলাদেশের হয়ে ভাষণ প্রদান করেন নোবেলজয়ী প্রফেসর ইউনূস। অধিবেশনের ভাষণে প্রতিনিধিদের মাঝে শান্তিতে একমাত্র নোবেল বিজয়ী হওয়ায় ডক্টর ইউনূসের বক্তব্য আলাদা করে গুরুত্ব পেয়েছে। ৪৬ পৃষ্ঠার লিখিত বক্তব্যে গুরুত্ব পেয়েছে জাতীয় নির্বাচনের সময়সূচি, রোহিঙ্গা ইস্যু, ফিলিস্তিনের স্বাধীনতা, ইসলাম বিদ্বেষী ও পরমাণু নিয়ে বাংলাদেশের অবস্থান। শুক্রবার জাতিসংঘের ৮০তম অধিবেশনে বাংলাদেশ সময় রাত ৯:৩০টায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেন। শুরুতে জাতিসংঘের নানা অবদানের কথা তুলে ধরলেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সীমাবদ্ধতার কথা বলতে ভুলে যাননি ডক্টর ইউনূস। এরপর স্বাধীনতা যুদ্ধ থেকে ২৪ গণঅভ্যুত্থানের বাস্তবতাও তুলে ধরেন তিনি। সেই বাস্তবতায় দায়িত্ব গ্রহণের পর কেমন রাষ্ট্র কাঠামো চেয়েছিলেন প্রফেসর ইউনূস তাও আন্তর্জাতিক মহলের সামনে ফুটিয়ে তোলেন তিনি। সেক্ষেত্রে ১১টি কমিশন গঠন, রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক এবং জুলাই সনদের বাস্তবতাও তুলে ধরে পরবর্তীতে কেউ স্বৈরাচার হতে পারবে না বলে এমন রাষ্ট্র কাঠামোর ধারণা স্পষ্ট করেন তিনি। সেই সাথে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন তিনি। অর্থনীতির ভঙ্গুর রাষ্ট্রকে কিভাবে সামলে নিয়েছেন তার বর্ণনার পাশাপাশি বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণে এক মডেল বিশ্ব দরবারে তুলে ধরেন প্রফেসর ইউনূস। ১৫ বছরে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া, সংশ্লিষ্ট অনাগ্রহ এবং প্রতিবন্ধকতার কথা সুস্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি বিশ্বের উন্নত দেশ, আন্তর্জাতিক সংস্থা অবৈধ পাচারে সহযোগিতা ও উৎসাহিত করছে বলে বিশ্ব দরবারে কঠোর অভিযোগ দায়ের করেন ডক্টর ইউনূস। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত ১৫ বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না। বিশ্বের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নশীল দেশ থেকে সম্পদের এই অবৈধ পাচারকারীদের কার্যকরীভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল পরিমাণে অবৈধ অর্থ স্থানান্তরে উৎসাহিত করছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। এ সময় সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বিশ্ব পরিবর্তনে তরুণ প্রজন্মের অবস্থান তুলে ধরার পাশাপাশি তাদের বিনিয়োগমুখী করার জন্য সরকারের পদক্ষেপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি নির্ভরতার ব্যবহারের সফলতা, ক্ষতিকারক দিকও তুলে ধরেন প্রফেসর ইউনূস। গত শতাব্দীতে ক্ষুদ্র ঋণের বৈপ্লবিক আবিষ্কার ও দারিদ্র্য নিরসনে তার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। জলবায়ু ও বিশ্ব বাণিজ্য সংকটের পেছনে ১২০টি দেশে চলমান সশস্ত্র সংঘাত দায়ী করে বাংলাদেশে রোহিঙ্গা সংকট উত্তরণের অন্তরায় হিসেবে উল্লেখ করে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড চালু করার জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতিনিধি হয়ে রোহিঙ্গা ইস্যুতে আলাদা গুরুত্ব দিয়ে এই সংকট সমাধানে আন্তর্জাতিক আর্থিক তহবিল ব্যবস্থা করার পাশাপাশি দায়িত্বশীলদের আহ্বান করেন। বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। ৮ বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনে অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না। যেসব বৈষম্যমূলক নীতি ও কর্মকাণ্ড আজকের এই পরিস্থিতি তৈরি করেছে, তার সমাধান ও প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব। তার জন্য পূর্ণাঙ্গ জাতীয় সংঘাত রাজনৈতিক মীমাংসার অপেক্ষা করার প্রয়োজন নেই। রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার। তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট
সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে। প্রধান উপদেষ্টার ভাষণে আলাদা করে ফুটে উঠেছে পারমাণবিক অস্ত্রের বিস্তারের উদ্বেগ। বিস্তার রোধে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অঞ্চল মুক্ত করে বিশ্ব অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো পুনরুজ্জীবিত করা, সেই সাথে বাংলাদেশের পারমাণবিক অবস্থান সুস্পষ্ট করেন তিনি। বিশ্ব নেতাদের সামনে দাঁড়িয়ে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে সতর্কবার্তা দিয়ে ফিলিস্তিনিদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে মানবেতর জীবনযাপনের জন্য ইসরায়েলকে দায় দেন ডক্টর ইউনূস। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ, এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। এ সময় বিভিন্ন দেশে সংঘাত, যুদ্ধ, সংঘর্ষ নিরসনে জাতিসংঘের আওতায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথা তুলে ধরার পাশাপাশি সকল বর্ণ ও মতের প্রতি সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান করেন। সেই সাথে একবিংশ শতাব্দীতে ইসলাম বিদ্বেষীদের স্থান নেই বলেও বিশ্ব আন্তর্জাতিক কূটনৈতিক মহলের কাছে কঠোর বার্তা উপস্থাপন করেন তিনি। এছাড়া নারীর অবদান, অধিকার ও শান্তি নিরাপত্তায় আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। সবশেষ ৩-০ বাস্তবতা তুলে ধরে বক্তব্য শেষ করেন তিনি। প্রফেসর ইউনূস বলেন, আমাদেরকে ৩-০ পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে। তরুণরা ৩-০ বাস্তবায়নের সৈনিক হয়ে বড় হবে। তাদের সামনে থাকবে শূন্য কার্বন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ এবং শূন্য বেকারত্ব। এর ভিত্তিতে তারা গড়ে তুলবে তাদের পৃথিবী। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।